একটি বড় খবর আমাদের সামনে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে ধ্রুব রাঠের ভিডিও ভারত থেকে ব্যান করা হলো, ইউটিউব থেকে তুলে নেওয়া হলো তার ভিডিও। এর পেছনে কি কারণ রয়েছে? এটা কি কেবলমাত্র তার ফ্রিডম অফ স্পিচকে গলা চিপে ধরা হলো, নাকি এর পেছনে কোনো পলিটিক্যাল এজেন্ডা রয়েছে, নাকি এমন কিছু ঘটেছিল যেখানে একজন ক্রিয়েটারের যে সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে সত্যি ঘটনা তাকে তুলে ধরার, সেই সত্যি ঘটনা তুলে ধরার জায়গায় সে ভুল তথ্য তুলে ধরেছিল? এর পেছনে কি কারণ, এর ইম্প্যাক্ট কি এবং কনসিকুয়েন্স কি, কিভাবে তাকে কোর্ট পর্যন্ত ছুটতে হলো, সুপ্রিম কোর্ট পর্যন্ত এই ঘটনাটি গড়ালো, এই পুরো ব্যাপারটি আজকে আমরা আলোচনা করব। নমস্কার, আমি পলাশ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঘরে বাইরের এই নতুন ইম্পর্টেন্ট এবং একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ভিডিওটা কোনো অংশ স্কিপ করবেন না, তার একটা বড় কারণ এইটাই যে এর পেছনে হয়তো আমাদের আপনাদের প্রত্যেকের অনেক কিছু জানার আছে, বোঝার আছে। অ্যাজ এ ইন্ডিয়ান আমাদের অনেক কিছু বোঝার আছে, অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন আমাদের কিছু জিনিস বোঝার আছে। আমাদের প্রত্যেকের কিছু রেসপন্সিবিলিটি রয়েছে, সেই রেসপন্সিবিলিটি নিয়েও আমি আজকে একটু আলোচনা করব। সবার প্রথমে এই যে ধ্রুব রাঠির ভিডিওটা অপসারণ করা হলো, এর পেছনে শুধু আইনি লড়াই নয়, এর সঙ্গে থাকছে সাংস্কৃতিক কিছু লড়াই, কিছু ধর্মীয় লড়াই, এবং এটা হওয়ার দরকার ছিল। কেন ছিল সেটা আমি প্রত্যেকটার লজিক সহ, এক্সাম্পল সহ আলোচনা করব। কোথায় কোথায় একটা সামান্য ভুল ইন্টারপ্রিটেশন একটা ধর্মকে কলুষিত করার জন্য যথেষ্ট হয়ে ওঠে। চলুন শুরু করা যাক। সবার প্রথমে ব্যাপারটা কি হয়েছে আমি যদি একটু ছোট করে একটা ডিসক্লেমার দিয়ে দিই যে বেসিক্যালি ভিডিও একটা ইউটিউবে এখন উপলব্ধ নেই, সেটাকে তুলে নেওয়া হয়েছে। যদি আমরা এটাকে দেখি, দিল্লি হাইকোর্ট গুগলের স্বীকারোক্তি, যে দিল্লি হাইকোর্টে গুগল স্বীকারোক্তি দিয়েছে যে সরকারের নির্দেশে ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠির বিতর্কিত ভিডিওটাকে ভারত থেকে ব্লক করা হয়েছে, কারণ ভিডিওতে কিছু এমন কিছু বলা হয়েছে যে মানহানিকর কিছু, বা হিন্দু ধর্মের দেবদেবীর প্রতি এমন কিছু কথা বলা হয়েছে যেই ব্যাপারটার জন্য এটা তুলে নেওয়াটা খুবই জরুরি ছিল, ইমিডিয়েট বেসিসে তুলে নেওয়াটা দরকার ছিল। এবং আমি এটাও বলবো, অ্যাকচুয়ালি এখানে কিন্তু একটা নয়, দুটো কেস চলছে, এবং দুটো আলাদা পার্সপেক্টিভে সম্পূর্ণ কেস চলছে, সেটাও আমি আলোচনা করব। বিতর্কে কেন্দ্রবিন্দু কি? এরকম একটি ভিডিও ছিল, যেই ভিডিওতে বলা হয়েছে প্রাচীন বৈদিক গ্রন্থে, মহাভারত, বাল্মীকি রামায়ণ, উপনিষদ, এরকম বেশ কিছু জায়গায় বলা হয়েছে যেখানে প্রাচীনকালে হিন্দুরা গোমাংস ভক্ষণ করত, এবং দাবি করা হয়েছে ভগবান রাম, শ্রীকৃষ্ণ, সীতা দেবীও মাংস এবং এরকম জিনিসগুলো, আমি প্রত্যেকটা জিনিসকে উচ্চারণও করব না, আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ এটা আমার নিজেরও ধর্মীয় ভাবাবেগে কিছুটা হলেও আঘাত করছে। তো সেই জায়গা থেকে সেই জিনিসগুলো উল্লেখ করা হয়েছিল, এবং এইটা প্রচণ্ড পরিমাণে একটা, যদি প্রমাণ করতে না পারে এই ব্যাপারটা কিন্তু একটা বড় খুব বাজে রকমের একটা ক্লেইম। কেন আমি সেই ব্যাপারটা তো আসবো। কেরালা স্টোরি 2-তে এরকম সিনেমাটা নিয়েই প্রপাগান্ডাটা শুরু হয়েছিল মেইনলি, যেখানে বলা হয়েছিল যে ওখানে একটা জায়গায় বা বেশ কিছু জায়গায় দেখানো হয়েছিল যে হিন্দুদের মাংস ভক্ষণ করা নিয়ে একটা সম্প্রীতি বা একটা বিতর্ক তৈরি হয়েছিল, সম্প্রতি হানি হয়ে গেছিল, এই ব্যাপারগুলোকে দেখানো হয়েছিল, এবং সেখান থেকেই পুরো ব্যাপারটা শুরু। এই ধ্রুব রাঠি তার হয়তো কেবলমাত্র ভিউয়ের জন্য, আমি তাই বলবো, কারণ যদি তার যেটা অনেকে ফ্যাকচুয়াল ভিডিও বলে, সেই ফ্যাকচুয়াল ভিডিওর মধ্যে প্রচুর এমন ঘটনা থাকে, এমন জিনিস বলে, যেটা বলে শোনার সময় মনে হবে আপনার খুব ফ্যাকচুয়াল, বাট আপনি যদি ফ্যাক্ট চেক করেন প্রচুর ক্ষেত্রে দেখা যাবে যে সেগুলোর মধ্যে ফ্যাক্ট বলে কিছু নেই, সেগুলো জাস্ট একটা স্টোরি, নিছক গল্প, এবং সেই গল্পটারও বিশেষ কোথাও উল্লেখ পাওয়া যায় না, তারই বানানো একটা স্টোরি। যাই হোক, প্রোপাগান্ডা হিসাবে এটাকে দেখানো হয় এবং বলা হয় যে এইটা কোনো ব্যাপার নয় যে হিন্দুরা গোমাংস ভক্ষণ করছে, এটা হতেই পারে, এটা এমন কোনো বড় ব্যাপার নয়, এটা আগেও হয়েছে, এটা পুরাণেও রয়েছে, এটা আমাদের উপনিষদেও রয়েছে, আমাদের বেদেও রয়েছে, বৈদিক গ্রন্থ, মহাভারত, রামায়ণ, সব জায়গাতে এই ব্যাপারগুলো বলা আছে, এবং উনি কিছু তার কনটেক্সট বা লেখাকে উনি নিছক ইংরেজিতে ট্রান্সলেট করে সেটা বোঝানোর চেষ্টা করেন, এবং এখানেই একটা বড় ভুল হয়। সেই জায়গাটা কি
একটু বোঝার চেষ্টা করুন। সবার প্রথমে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কি হয়েছে। মত প্রকাশ ও ঐতিহাসিক বিশ্লেষণ, মত প্রকাশের স্বাধীনতাকে হনন করা একদিক দিয়ে, মত প্রকাশের ব্যাপারটা রয়েছে যে আমার ফ্রিডম অফ স্পিচ রয়েছে, আমি বলতেই পারি, আমার মত প্রকাশ করতেই পারি, এবং আমি সেটাকে ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে আমি ডেসক্রাইব করেছি। আরেকটা দিকে রয়েছে ধর্মীয় অনুভূতি এবং কিছু বিভ্রান্তি। কোনটার পাল্লাটা ভারী সেটাই বোঝার বিষয়। প্রথমত, ভিডিওটা অত্যন্ত এমন একটা জিনিস যেটা উস্কানিমূলক এবং সাম্প্রদায়িক। সেটা আপনারা হয়তো আমার বলার অপেক্ষা রাখে না, আপনারা নিজেরাও বুঝতে পারছেন কতটা সাম্প্রদায়িক একটা জিনিস, এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সনাতন ধর্মকে কলুষিত করার জন্য, অপমান করার জন্য, অবমাননা করার জন্য তৈরি করা হয়েছিল, যেখানে সে তার ইগোকে স্যাটিসফাই করার জন্য দেখাতে চেয়েছে যে হিন্দু সনাতন ধর্ম অনেক নিচে এবং আমরা ভুল ভাবছি, এটা আমাদের কিছু সিলেক্টিভ থিঙ্কিং, এবং উনি যেটা বলছেন সেটা ঠিক, সেটা উনি দেখাতে চেয়েছিলেন। কিন্তু আপনি যা চাইবেন সেটাই সবসময় সবাই মেনে নেবে এবং মুখ বন্ধ করে সহ্য করবে, সেটাও তো হতে পারে না। কোটি কোটি হিন্দু ধর্মীয় বিশ্বাসে এটা আঘাত হানে, মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলে জানানো হয়। এবার এরপরে আমি যদি বলি যে অ্যাকচুয়াল গল্পটা কোথায় হয়েছে, দেখুন, একটা সময় ছিল যখন ইংরেজদের অধীনে আমরা ছিলাম 1947 সালের আগে, প্রায় যদি বলি অ্যারাউন্ড 1600 খ্রিস্টাব্দ থেকে ইংরেজরা, পর্তুগিজরা বা ডাচরা, এরা বিভিন্ন সময় আমাদের দেশে এসছে, ফ্রেঞ্চরা এরা এসছে এবং আমাদেরকে এক্সপ্লয়েট করেছে, আমাদের দেশের থেকে সম্পদ নিয়ে গেছে, আমাদের দেশকে পরাধীন করে রেখেছে, আমাদের দেশকে একদম পায়ের তলায় রেখে দিয়েছে। এই সময় তারা যখন আস্তে আস্তে আমাদের পুরাণ, আমাদের ধর্মগ্রন্থ, আমাদের যা যা হিস্টোরিক্যাল স্ক্রিপ্ট ছিল সেই জিনিসগুলোকে আস্তে আস্তে পড়তে শুরু করে, বুঝতে শুরু করেন, তখন বুঝতে পারে যে আমাদের রুটটা অনেকটা গভীর। এত সহজে এক্সপ্লয়েট করে আমাদের সর্বশান্ত হয়তো আর্থিকভাবে কিছুটা করা যেতে পারে, মানসিকভাবে করা সম্ভব নয়, কারণ আমাদের রুট অনেক গভীরে রয়েছে। সেটা বোঝার পরেই হতে পারে, সেটা বোঝার জন্য বিভিন্ন আমাদের যে ধর্মীয় গ্রন্থগুলো ছিল মোস্টলি সংস্কৃতে ছিল, এবং সেই জিনিসগুলো অনুবাদ করা শুরু করে যাতে তারাও সেই জিনিসগুলোকে ভালো করে বুঝতে পারে। এবার এখানে একটা ব্যাপার হয়, যেমন ব্রিটিশ আমলে যদি দেখি ম্যাক্স মুলারের কথা এবং অন্যান্য অনেকের দ্বারা সংস্কৃত শব্দের সরাসরি ইংরেজিতে অনুবাদ হয়েছে, এবং একটি শব্দের অন্তর্নিহিত দর্শনটাকে এড়িয়ে গিয়ে তার আক্ষরিক অনুবাদ করা হয়েছে। সমস্যাটা কোথায় তাহলে স্যার? এটা তো হতেই পারে, অসুবিধা কোথায় আছে? দেখুন, খুব সিম্পলভাবে বুঝুন। আপনারা হয়তো, আমি একটা লাইন যদি বলি, যে মুখে বলছি, সেই জায়গাটা আপনারা বোঝার চেষ্টা করুন। এখানে গাড়ি রাখিবেন না, রাখিলে 500 টাকা জরিমানা হইবে, এটা লেখা আছে। এবার এটাকে কিভাবে মিসইন্টারপ্রেট করা যায় ভাবুন। এখানে গাড়ি রাখিবেন, না রাখিলে 500 টাকা জরিমানা হইবে, ব্যাপারটা বুঝুন। আমি একই সেন্টেন্স দুবার পড়লাম, দুটোর মানে পুরো উল্টো হয়ে গেল, এবং এইভাবেই যে কোনো জিনিসের মিসইন্টারপ্রিটেশন করা যেতে পারে। আপনি আরও যদি একটু সহজে বলি, যারা আপনারা জানেন আমাদের কনস্টিটিউশনের ব্যাপারে, কনস্টিটিউশন ইংরেজিতে লেখা যে কনস্টিটিউশন রয়েছে, সেটা যদি আপনি এই মুহূর্তে ইংরেজি জানা কোনো বিদেশি ভদ্রলোককে পাঠান এবং সে যদি আমাদের ব্যাপারে, কালচারের ব্যাপারে কিচ্ছু না জানে, আমাদের পলিটিক্যাল এবং কালচারালি এবং ইকোনমিক্যালি আমাদের দেশটাকে না চেনে, না জানে, তাহলে সে যদি আক্ষরিক ইংরেজিতে অনুবাদ করে, এই 70 থেকে 80% ভুল অনুবাদ হবে। তার কারণ আপনাকে রুটটা বুঝতে হবে। এটা অনেক, আপনাকে শুধু ইংরেজি জানলে হবে না, আপনাকে জানতে হবে যে আইনের ভাষায় ইংরেজিটা, আইনের কিছু ল্যাঙ্গুয়েজ থাকে, সেই ল্যাঙ্গুয়েজগুলোর এক একটা জায়গায় এক এক রকম এক্সপ্লেনেশন থাকে, সেটা বুঝতে হবে আপনাকে। আপনি শুধু ইংলিশ জানেন, সেটাকে ট্রান্সলেট করে দিলেন, হয়ে গেল, তা নয়। তাহলে পলিটিক্যাল সায়েন্স নিয়ে এত পড়াশোনা হতো না। একটা কনস্টিটিউশন যে কেউ ওটাকে মুখস্থ করে নিলে, বা ওইটার যদি ধারাগুলোকে মুখস্থ করে নেয় বা আর্টিকেলগুলোকে মুখস্থ করে নেয়, তাহলেই হয়ে গেল। কিন্তু আপনি দেখুন একটা আর্টিকেলের কত রকম এক্সপ্লেনেশন। ফর এক্সাম্পল 20 নম্বর আর্টিকেল, 21 নম্বর আর্টিকেল, 19 নম্বর আর্টিকেল, এগুলোকে দেখবেন,
আপনি দেখবেন যে 32 নাম্বার আর্টিকেল, 36 নাম্বার আর্টিকেল, এগুলোকে দেখবেন, এগুলোর কত রকমের এক্সপ্লেনেশন আছে। কেন কেন এটা হচ্ছে? তার কারণ একটা জিনিসকে আপনি সিচুয়েশন ওয়াইজ এবং সেই জায়গায় ভূপ্রাকৃতিক বিষয়ের ওপর ভিত্তি করে সেই জিনিসটা অনেক রকম এক্সপ্লেনেশন হতে পারে। এবং এই রুটটা বোঝার জন্য, এই ব্যাপারটা বোঝার জন্যই আমাদের কিন্তু প্রিএমবেল দেওয়া রয়েছে, যেটা দেখে একটা আইডিয়া পাওয়া যায় যে আমরা কোন দিকে এগোবো, এবং সেই গাইডলাইনটার জন্য এটা করা হয়েছে। এবার আপনাদের বুঝতে হবে যে একই জিনিস কিন্তু এইখানেও হয়েছে, শুধু ইংরেজি থেকে, শুধু সংস্কৃত থেকে ইংরেজিতে অনুবাদ করে দেওয়াটা নিছক যথেষ্ট নয়। এটা আরও আমি ভালোভাবে বোঝাচ্ছি আপনাদের। ঐতিহাসিক এবং প্রাসঙ্গিক অর্থ সনাতন পদ্ধতিতে শাব্দিক অর্থের বাইরে গিয়েও দর্শন, সময় বা কাল এবং প্রামাণিক সূত্রের উপর ভিত্তি করে শাস্ত্রের ব্যাখ্যা হয়। এবার এখান থেকেই ধ্রুব রাঠির যে কন্টেন্ট ক্রিয়েটারদের দেওয়া তথ্য এবং তাদের তৈরি করা ট্রান্সলেশন ভুল। আমি একদম এক্সাম্পল সহ বলছি। ধরুন, আপনারা শুনেছেন কিনা জানি না, হতে পারে এই ট্রান্সলেশনগুলো অজ্ঞানতা থেকে হয়েছে, এবং আমি কিছু ক্ষেত্রে মনে করি এটা ষড়যন্ত্রও হতে পারে। দেখুন, যেমন গোঘনা বা গোহানা, এইরকম একটা অর্থ আছে, একটা শব্দ রয়েছে সংস্কৃততে। এইটার যারা ভুল ইন্টারপ্রিটেশন করবে তারা বলবে এটার মানে হচ্ছে গরু হত্যাকারী বা কাউ কিলার। অ্যাকচুয়ালি এটার মানে কি, বৈদিক অর্থে মানে কি, গাভীকে দুধ দহনকারী বা লালনকারীকে বলা হচ্ছে, আর আপনি বলছেন কি তাকে হত্যাকারী। পুরো মানেটা উল্টো করে দিচ্ছেন। এক ব্যক্তি যে গাভীর সেবা করে, তাকে পোষণ করে এবং তার দুধ সংগ্রহ করে, তাকে গোঘনা বা গোহানা বলা হয়। আর আপনি কি বলছেন সে তাকে হত্যা করে? কতটা ভুল মানে। মেধ বা মেধাগ্নি, মেধ বা মেধাগ্নি মানে হচ্ছে, যদি ভুল মিসইন্টারপ্রেট করেন তাহলে বলবেন যে হত্যা, বলি বা ত্যাগ। এটাকে অ্যাকচুয়াল মানে কি, পবিত্র করা, কোনো কিছুকে শক্তিশালী করা, সংগঠিত করা। বৈদিক অর্থ অনুযায়ী মেদ মানে বলা হচ্ছে বিশুদ্ধ করা কোনো জিনিসকে এম্পাওয়ার করা, শক্তি দেওয়া এবং তাকে উদ্ধার করা, সংগঠিত করা, এইটাকে বলা হচ্ছে বৈদিক অর্থে। তাহলে আমাকে বলতে হয়, আপনি বলুন যে আগে তো আপনি এটা বলুন যে অভিজ্ঞতা থেকে, আপনার অনভিজ্ঞতা থেকে আপনি এটা করছেন না, ষড়যন্ত্র করে করছেন, ইচ্ছাকৃত করছেন। তৃতীয় হচ্ছে মাস, এটা নিয়ে সবচেয়ে বড় প্রবলেম। মাস, যেটা নিয়ে মেইন বিতর্ক, মাস বা মাংস বলা হয় যেটা, সেটা ভুল ইন্টারপ্রেট করে বলা হচ্ছে প্রাণীর মাংস, কোনো পশু পাখি বা প্রাণীর মাংস। যেই জায়গাটা থেকে বলা হয়েছিল শ্রীরাম, শ্রীলক্ষণ এবং মাতা সীতা মাছ সেবন করতো। তার মানে কি, বেসিক্যালি যদি বৈদিক অর্থ দেখি তাহলে উদ্ভিদজাত কোনো অংশ, ভেষজ বা নির্যাসের কথা বলা হয়েছে। মানে কোনো ফল বা কোনো শস্যর যেই অংশটা, শ্বাস বা ওই অংশটা, সেইটাকে বলা হচ্ছে মাস। আর আপনারা কি বলছেন, মানে আমি যদি বলি আমটার আটিটাকে বাদ দিয়ে বাইরের অংশটাকে বলা হচ্ছে মাস, আর আপনি কি বলছেন পশুর মাংস, প্রাণীর মাংস। কতটা অজ্ঞানতা! আমি আবারও বলছি, আমি ক্লেম করছি হতে পারে এটা ষড়যন্ত্র, ইচ্ছা করে ভুল বোঝানো হচ্ছে। ঠিক আছে, তার জন্য না জেনে কথা বলতে হয় না। এবং এখানে বুঝতে হবে যে শাস্ত্রে আগে, শাস্ত্র যখন পাঠ করা হয় তার আগে বেদাঙ্গ এবং ষড়দর্শনের ব্যাপার বলা হয়েছে। বেদাঙ্গর মানে কি, 6টা বেদাঙ্গর কথা বলা হচ্ছে। এক হচ্ছে উচ্চারণ, যেটা হচ্ছে শিক্ষা। কল্প মানে তার প্রয়োগ। ব্যাকরণ মানে তার ভাষাবিধি। নিরুক্ত মানে বিশেষ বিশেষ কিছু অভিধান, মানে আমরা যেরকম অভিধান ব্যবহার করি সেই রকম অভিধান। সংস্কৃত অর্থের যেই মানেগুলো হয় অ্যাকচুয়ালি এই বেদের সেই মানেগুলো। ছন্দ মানে তাকে পাঠ করার যেই রিদম, সেটার কথা বলা হচ্ছে। এবং জ্যোতিষ, সেটাকে অ্যাপ্লাই করে কিভাবে আমরা নতুন জ্ঞান আহরণ করতে পারবো সেটার কথা বলা হয়েছে। তাহলে এই শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ না জানলে, যদি আপনি বেদাঙ্গ না জানেন, তাহলে কি করে এগোবেন, কি করে ওটাকে ইন্টারপ্রেট করবেন? শুধু সংস্কৃত থেকে আপনি ইংলিশ বা হিন্দিতে ট্রান্সলেট করে দিলেন, হয়ে গেল? যথেষ্ট নয়। তার সঙ্গে জানতে হবে ষড়দর্শন, 6টি দর্শন: ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। এগুলো পড়তে হবে। এই 12টা স্তরের জ্ঞান ছাড়া আপনি
শুধুমাত্র ট্রান্সলেট করে অনুবাদ করে তার ওপরে শাস্ত্রের ব্যাখ্যা করবেন, এটা নিছক একটা মূর্খামো ছাড়া আর কিচ্ছু নয়। আপনি অজ্ঞানী, আপনি মূর্খ, তাছাড়া এত বড় জিনিস আপনি করতে পারেন না যদি না আপনি ইন্টেনশনালি করে থাকেন। আমি বারবার এটার উপরে জোর দিচ্ছি, ইন্টেনশনাল। এবার আমি যদি ঘটনা প্রবাহটাকে বলি কি হয়েছিল, সবার প্রথমে 21শে মার্চ যে ভিডিওটার কথা বললাম সেটা ধ্রুব রাঠে এটাকে আপলোড করে এবং সেইটা কেরল স্টোরি 2 এর বেসিসে আপলোড করে, প্রমাণ করার চেষ্টা করে সেটা প্রোপাগ্যান্ডা সিনেমা, এবং তার সঙ্গে এটাও প্রমাণ করার চেষ্টা করে যে হিন্দুরা মাংস গরুর মাংস ভক্ষণ করতে পারে। বিগত সময়ে ঋষি মুনিরাও এটা ভক্ষণ করতো, যেটা কিনা সম্পূর্ণ ভুল। আমি এক্ষুনি বলে দিলাম, আপনাদের বুঝিয়েও দিলাম যে অর্থ কিভাবে মিস ইন্টারপ্রেট করা হয়েছে। 22শে মার্চ আইনজীবী অমিতা সচদেবা সাইবার ক্রাইম সেলের একটা এর ওপরে প্রথমবার অভিযোগ দায়ের করে। 23শে মার্চ ইউটিউবার রেসিডেন্ট গ্রিভেন্স অফিসারের কাছে এই অভিযোগটা যায় এবং তারপরে ইউটিউবের একটা রেসপন্সও আসে। ইউটিউব বলে এই দেখুন, একটা জিনিস বুঝতে হবে, এই লোকটির প্রচুর ফ্যান বেস আছে। একটা জিনিস এর সঙ্গে বুঝতে হবে যে কেন ফ্যান বেস আছে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা লোক খুব সুন্দর কিছু জ্ঞানের কথা বলছে, আপনি রাস্তায় দাঁড়িয়ে শুনবেন না। দুটো লোক মারামারি করছে, নেগেটিভ কিছু করছে, ঝগড়া করছে, আপনি সঙ্গে সঙ্গে সেখানে চারিদিকে 500 লোক জড়ো হয়ে যাবে। নেগেটিভ জিনিসের ফ্যান বেস বেশি হয়, এটা আপনাকে মানতে হবে। এবং অ্যান্টি কথাবার্তা যখন বলছে এবং সে যে কমিউনিটিকে টার্গেট করছে তার জন্য তার ফ্যান বেস বেশি হবে। আমি জানি যারা ভিডিওটা দেখবেন তাদের অনেকে সহ্য হবে না ভিডিওটা, অনেকের বাজে লাগবে, নেগেটিভ কমেন্ট করবেন, কোনো অসুবিধা নেই, করতে পারেন, কিন্তু যেটা সত্যি সেটা সারা জীবন সত্যি থাকবে। ইউটিউবের এরপরে রেসপন্স আছে। ইউটিউব বলে যে এই ভিডিওটা কোনো রকম কমিউনিটি গাইডলাইন্সকে তাদের প্রত্যাখ্যান মানে তাদের অ্যাভয়েড করেনি বা লঙ্ঘন করেনি, তাই তারা এই ভিডিওটাকে অ্যাজ ইট ইজ ছেড়ে দিচ্ছে। এই পর্যন্ত হয়তো ব্যাপারটা থেমে যেতে পারত, কিন্তু থামেনি, কারণ ব্যাপারটা এত সহজে থেমে যাওয়ার ছিলও না। 27শে মার্চ ইউটিউব প্রত্যাখ্যান করার অভিযোগ চায় কেন্দ্রীয় সরকারের গ্রিভেন্স অ্যাপিলেট কমিটির কাছে। অনেকের কাছে এই প্রশ্ন যে এই গ্রিভেন্স হয়তো জানেন না, গ্রিভেন্স অ্যাপিলেট কমিটিকে আমি এই ব্যাপারটা একটু বলে দিই। গ্রিভেন্স অ্যাপিলেট কমিটি বা জিএসি কি, এটি ভারতের একটি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনোলজি এর এক অধীনে থাকা একটা ডিজিটাল অ্যাপিল ব্যবস্থা, যেখানে আইটি রিলেটেড মানে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রিলেটেড গাইডলাইন্স বা ডিজিটাল যদি কোনো কমপ্লেন জানানো হয় সেখানে আপনি করতে পারবেন। এখানে হচ্ছে আপনার ইন্টারমিডিয়ারি গাইডলাইন্স অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড রয়েছে, তার রুল 2021 ফলো হয়। এর মূল কাজ কি, কোনো সোশ্যাল মিডিয়া হোক বা ইন্টারমিডিয়ারি কোনো রকমের কোনো গ্রিভেন্স অফিসারের সিদ্ধান্ত কোনো রকমভাবে আপনি অসন্তুষ্ট যদি হন তাহলে আপনি এখানে অ্যাপিল করতে পারেন। এটা অনেকটা অম্বাসমেন্ট মতো, একটা সোশ্যাল মিডিয়ার ইন্ডিয়ার অম্বাসমেন্ট মতো বলতে পারেন। সিএজি আনুষ্ঠানিকভাবে 28শে ফেব্রুয়ারি 2023 চালু হয়েছিল এবং এটি একটি অনলাইন এবং এখানে কি বলে ফেসলেস রেজলিউশন এখানে হয়ে থাকে। মানে বেসিক্যালি হচ্ছে আপনি যদি নিজের মুখ না দেখিয়েও কোনো কিছুর অ্যাপিল করতে চান তাহলে করতে পারেন, এবং এইখানে এর পরবর্তী সময়ে অ্যাপিল করা হয় গ্রিভেন্স অ্যাপিলেট কমিটি জিএসির কাছে। এখানে কেউ ডিলে হয়, দীর্ঘ 2.5 মাস কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। জিএসি আইটি নিয়ম অনুযায়ী 30 দিনের মধ্যে এই ব্যাপারটাকে নিষ্পত্তি করার কথা হয়, কিন্তু 2.5 মাসের মধ্যে ব্যাপারটা নিয়ে কোনো টালবাহানা হতে থাকে, প্রায় 2.5 মাস, এবং এটা ঝুলে থাকে। এরপরে অভিযোগ যায় দিল্লি হাইকোর্টে অ্যাপিল করা হয়। এবং আপনাকে বুঝতে হবে অনেক কেস আছে যেটা আপনাদের মনে হতে পারে 2.5 বছর, 20 বছর, 15 বছর তো ঝুলে থাকে, 2.5 মাসে কি হয়েছে। আপনাকে বুঝতে হবে কোন ঘটনার, এটা কিসের জন্য, এটা কতটা ইম্প্যাক্টফুল, কতটা মিস ইন্টারপ্রেট করা জিনিস এবং কতটা ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা জিনিস। তো সেই জিনিসটা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে তুলে নেওয়া দরকার ছিল, যেটা 2.5 মাসেও তখনও হয়নি। এই অভিযোগ দিল্লি হাইকোর্টে অ্যাপিল করা হয় এবং জাস্টিস যিনি ছিলেন স্বর্ণকান্ত শর্মা জিসিএসকে বলে 15 দিনের মধ্যে সিদ্ধান্ত নিন এবং কড়া নির্দেশ দেন যে আপনি কি করবেন, 15 দিনের মধ্যে আপনারা জানান। এরপরে
দ্য অর্ডার আসে 15ই জুলাই। হাইকোর্টের চাপের মুখে জিএসসি গুগলকে 24 ঘন্টার মধ্যে ভিডিওটি সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় এবং গুগল এরপরে এই গুগল ভিডিওটিকে গ্লোবালি ডিলিট করে না, কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে, শুধু ইন্ডিয়ার থেকে ভিডিওটাকে এখান থেকে হোল্ড করিয়ে দেয়, উইথড্র করিয়ে দেয়। ইন্ডিয়ার থেকে আপনি ভিডিওটাকে আর দেখতে পাবেন না। এরপরে কমপ্লেন্ট এখানে যদি বলে অমিতা সচদেবা একে আংশিক সম্মতি বলে, উনি বলেন যে স্বাভাবিকভাবে যে আমরা বলেছিলাম যে পুরো সব জায়গা থেকে ভিডিওটা সরবে, এটা কিন্তু সরানো হলো শুধুমাত্র ইন্ডিয়া থেকে। ভিডিওটা এখনও কিন্তু রয়েছে, অন্যান্য দেশে ভিডিওটি এখনও দেখা যাচ্ছে। এবার এর আরও কন্টিনিউশন হচ্ছে, আমি আসছি। এবার আমি যেটা বলছিলাম যে এখানে কিন্তু ডুয়াল লিগ্যাল ট্র্যাক চলছে, দুটো চলছে। একটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে মানে যেটা দিল্লি হাইকোর্টে জিএসসির করা হয়েছিল, মানে যে জিএসসি বললাম যে গ্রিভেন্স অ্যাপিলেট কমিটি, যারা বেসিক্যালি এটাকে তুলে নেওয়ার জন্য বলে ইন্ডিয়া থেকে ইউটিউব তুলেও নেয় এবং এই প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি সম্পূর্ণ অপসারণ করার কথা বলা হয়েছে, যেটা ইন্ডিয়া থেকে শুরু হয়েছে। এটা কেস এখনো চলছে, ভারতে ব্লক করা হয়েছে, গ্লোবালি এটা এখনো চলছে। আরেকটা ট্র্যাক চলছে, সেটা হচ্ছে ক্রিমিনাল কেস চলছে, ফৌজদারি কেস যেটাকে বলা হয়। সেটা কোথায় হয়েছে? সাকেতে ডিস্ট্রিক্ট কোর্টে হয়েছে। এবং এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে বিএনএসএস ধারা অনুযায়ী সিআরপিসির অধীনে ধ্রুব রাঠিকে এফআইআর এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমান ব্যবস্থা কি? সিজিএম নিহারিকা কুমার শর্মা পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্টটা চেয়েছেন। অ্যাকশন টেকেন রিপোর্ট কি, এটিআর বা কি অ্যাকশন নেওয়া হয়েছে সেটা জানতে চেয়েছি। এবার এখানে একটা ব্যাপার বলি, ফৌজদারি ক্রিমিনাল কেসটা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে খুব সিম্পল, যে আপনি যে এই জিনিসগুলো বলেছেন, এবার প্রশ্ন হবে একটা তো এটাকে সরিয়ে নেওয়া, কারণ ওটা হচ্ছে ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে, ঠিক ভুল ওই জায়গাটায় যাওয়াই হচ্ছে না। দ্বিতীয় জায়গা যে ফৌজদারি কেস, ক্রিমিনাল কেস হচ্ছে, সেখানে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি যে এত বড় একটা কথা বললেন, আপনার তথ্য কি আছে, আপনি সোর্স কি আছে, আপনি কোথা থেকে এটা পেয়েছেন, আপনি প্রমাণ করুন, আপনি এটা মিস ইন্টারপ্রেট করেননি তার কি প্রমাণ, এই জিনিসগুলো জানতে চাওয়া হবে। তখন ক্রিমিনাল কেস চলবে তার এগেনস্টে, এবং সেইটা হচ্ছে ফৌজদারি কেস। দিল্লি হাইকোর্টের যুক্তি তর্ক কি? গ্লোবালি ব্যান করা বনাম জিও ব্লক, মানে হচ্ছে ইন্ডিয়া ওয়াইজ ব্লক। এএসজি চেতন শর্মা, একবার কোনো ভিডিও নিয়ে আইনি আপত্তি উঠলে তা সরাসরি সব জায়গা থেকে ব্লক হওয়া উচিত, না হলে বারবার ওই এখান থেকে সেখানে, সেখান থেকে সেখানে, মানে বারবার এই জিনিসটা ঘুরতেই থাকবে। আমরা তো ইন্ডিয়া থেকে ব্লক করেছি, ওয়ার্ল্ড ওয়াইড করিনি, কিন্তু যদি সেটা ভুল প্রমাণ হয়, যদি সেটা এতটাই ইম্প্যাক্টফুল হয়, তাহলে কেন ওয়ার্ল্ড ওয়াইড করা হচ্ছে না? হিন্দু ধর্মাবলম্বী বা ভগবান শ্রীরামকে মানা লোক কি শুধু ভারতে রয়েছে? বাকি দেশগুলোতে নেই? বাংলাদেশে নেই? পাকিস্তানে নেই? নেপালে নেই? ভুটানে নেই? শ্রীলঙ্কাতে নেই? তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে না? আমেরিকাতে নেই? তাহলে তাদেরকে দেখানো হচ্ছে যে সেটা কতটা ভুল। জাস্টিস স্বর্ণকান্ত শর্মার পর্যবেক্ষণ অন্যরকম। উনি বলেন গ্লোবাল ইনজাকশনের যে বিষয়টি, সেটা ডিভিশন বেঞ্চ বিচারাধীন। গুগল যা করার ছিল তারা ইতিমধ্যে করেছে, যদিও আমি আবারও বলছি এখনো ওয়ার্ল্ড ওয়াইড এটা ব্যান হওয়া বাকি এবং হবে, আমি এইটাও আশা রাখছি। আপনাদের কি মতামত? ওয়ার্ল্ড ওয়াইড কি এটা ব্যান হওয়া উচিত? হবে? আপনাদের কি মতামত জানতে চাই। গুগলের ডিফেন্স হচ্ছে, গুগল বলছে যে জিএসসি যে নির্দেশ ছিল, যেটা হচ্ছে গ্রিভেন্স অ্যাসোসিয়েশন যে কমিশন যেটা ছিল, তাদের যে নির্দেশ ছিল যে ভারত থেকে সরিয়ে নেওয়া, ভিডিওটা যাতে ভারতে না দেখা যায়, আমরা সেটা করেছি। ওয়ার্ল্ড ওয়াইড ব্লকের ব্যাপারটা এখনো নির্দেশ আসেনি, সেটা যদি নির্দেশ চলে আসে, সেটার কিন্তু কেস চলছে, তাহলে সেটাও আমরা মেনে নেব। এবং একটা জিনিস বুঝুন যে এই যে ধ্রুব রাটের এগেনস্টে এই ঝামেলা, এটা আজকের প্রথম নয়, বহুদিন ধরে চলছে, বহু জায়গায় উনি এই ঝামেলাগুলো করে বেড়াচ্ছেন। ধ্রুব রাটের সঙ্গে ডাবরের একটা ঝামেলা হয়েছে ড্রিঙ্কস রিলেটেড, যেখানে পরে আউট অফ দ্য কোর্ট এবং কোর্টের ভেতর খানিকটা মীমাংসা হয়েছে টাকা পয়সার রিগার্ডিং। এলভিস যাদব এবং সুরেশ নাকুয়া বলে একজন আছে, তার সঙ্গে 20 লক্ষ টাকার মানহানির মামলা হয়েছে, যেটা এখনো ঝুলে আছে, এখনো চলছে। এছাড়া অরবিন্দ কেজরিওয়াল তার একটা টুইট শেয়ার করেছিল, যার জন্য তাকে সুপ্রিম কোর্টে গিয়ে ক্ষমা চাইতে হয়েছে এটা শেয়ার করার জন্য। তাহলে আপনাদের বুঝতে হবে এই জিনিসটা এই লোকটি এই প্রথম করছে না, এটা ভুল নয়। আমি কেন বারবার বলছিলাম এটা ইন্টেনশনাল? কারণ আছে।
একজন লোক ইন্টেনশনালি এটা না করে থাকলে বারবার একই ভুল হতে পারে না। কেন সে বেছে বেছে এই জিনিসগুলোই করছে বুঝতে হবে আপনাদেরও। এবার দেখুন, আমি আগেও বলেছি আবারও বলছি, এটা মত প্রকাশ এর একটা স্বাধীনতা, ফ্রিডম অফ এক্সপ্রেশন বা স্পিচের গলা টিপে ধরা, নাকি ভুল ইনফরমেশন দিয়েছে বলে তার যে দায়িত্বটা আজকে হনন হয়েছে সেই জায়গাটা থেকে একটা কাউন্টার অ্যাটাক। ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন কিছু জানেন না, শুধুমাত্র একটা ভাষাকে ট্রান্সলেট করে তার আর্থসামাজিক এবং কালচারাল দিকটাকে না বুঝে আপনি ট্রান্সলেট করে নিলেই হলো না। এটা এতটা সহজ হলে আপনার মতো যে কেউ ওই বাইরে বসে যারা 2-10টা ভিডিও করে তারা এরকম কথা বলেই দিতে পারে। আপনাকে আগে জানা উচিত ছিল, আরেকটু রিসার্চ করা উচিত ছিল, আপনার রিসার্চ টিমকে বলা উচিত যে আরেকটু রিসার্চ করার জন্য, কারণ এর ব্যাকগ্রাউন্ড জানতে হলে আপনাকে আরো অনেক পড়াশোনা করার দরকার ছিল। শুধুমাত্র একটা স্ক্রিপ্ট নিয়ে বসে পড়লে হয় না, এর পেছনে আরো অনেক কিছু দরকার হয়, স্টাডির দরকার হয়। যাই হোক, এরপরে কি রয়েছে, 3রা সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট গ্লোবাল ব্যান, বিশ্বব্যাপী যে ভিডিও নিষিদ্ধ করা, আমরা ওইদিকে তাকিয়ে থাকবো। যেই ব্যাপারটা সেটার উপরে কেস চলবে, এবং 10 সেপ্টেম্বরে আরও একটা কেস রয়েছে যেটা সাকেট ডিস্ট্রিক্ট কোর্টে, যেটা আমি বললাম যে যেটা ক্রিমিনাল কেসটা রয়েছে, সেই ক্রিমিনাল কেসে হচ্ছে ওনার এগেনস্টে এটিআর জমা হবে। পুলিশ এটিআর মানে অ্যাকশন টেকেন রিপোর্টটা জমা করবে এবং তার উপরে ডেডলাইন দেওয়া হবে, এফআইআর দায়ের করা হবে এবং এই ব্যাপারগুলো চলবে। এবং আমার মনে হয় এটা একটা বড় পদক্ষেপ। ভবিষ্যৎ সময় যে কেউ একটা কোনো ফুল ভিডিও বানিয়ে আপনার ইউটিউবে পুশ করে দিলেই হলো না শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য। আপনাকে বুঝতে হবে আপনি কতটা দায়িত্ব পালন করছেন, আপনার ভিডিও কারা দেখে তাদের প্রতি আপনার দায়িত্ব আছে। আপনি ভুল ইনফরমেশন দিয়ে আপনার কি বলবো দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারেন না বারবার করে। আপনি যদি ফ্যান বেস চান তাহলে আপনাকে তার সঙ্গে কিছু দায়িত্ব নিতে হবে, সোশ্যাল রেসপন্সিবিলিটি নিতে হবে। আমাদের যেরকম কিছু আমাদের পয়সা শুধু ইউটিউবে করব, এত মিলিয়ন ভিউ করব, যেমন ওই ভিডিওটা 10 মিলিয়নের ওপরে ভিউ গেছিল, তার থেকে প্রচুর টাকা আসবে, শুধু এইটুকুতে শেষ হয়ে গেলে হবে না। তার সঙ্গে আমার কি রেসপন্সিবিলিটি আছে, আমি বাকিদের প্রতি কি রেসপন্সিবিলিটি আছে, সেটা আপনাকে বুঝতে হবে। যাই হোক, এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটাকে অন করে রাখবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা ফলো করো এবং সাবস্ক্রাইব করে রাখুন। আর শেয়ার করুন তাদের সঙ্গে যারা এখনও এই ভুল ভাবনায় রয়েছে যে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশনের গলা টিপে ধরা হয়েছে। আসল সত্যটা তাদের সঙ্গে শেয়ার করুন। এরকম আরও ভিডিও আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে থাকবো। আজকের এই পর্যন্ত থাকছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় পশ্চিমবঙ্গ।